এবার জানি না জীবনানন্দ নয়, এবার একটা মানুষকে বলতে হয়, তাকে আমি বিধ্বংসী টিধ্বংসী বলি না, তাকে বলি সর্বগ্রাসী, এটা সবসময়। তার নাম হচ্ছে রবি ঠাকুর। এখন রবি ঠাকুরকে কি বলবো, তাকে না কোনোদিন আলাদা করে কোনো উত্তরণ ফুত্তরণ করতে হয়নি। তার রক্তের মধ্যে যেন উত্তরণের ভাবনাটা নিয়েই তিনি এসছেন। তিনি জগৎ থেকে এত 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 কিছু গ্রহণ করেছেন এবং তার পৌষ্টিকতন্ত্র এমন স্ট্রং, আলাদা করে লিভার টনিক খেতে হয়নি তাকে, ঠিক আছে, এত স্ট্রং, স্বাভাবিকভাবেই তা তার শরীরে জারিত হয়ে তার স্বাভাবিক শক্তি হয়ে দাঁড়িয়েছে। তিনি যেখানেই দাঁড়িয়েছেন সেখানে যেন একটা নতুন জ্যোতি। রবীন্দ্রনাথ মানে রবির মতো দীপ্ত আর ইন্দ্রের মতো ঐশ্বর্য যার প্রতিভার মধ্যে, তাকে আর কি বলবো। তা সুতরাং রবীন্দ্রনাথকে যদি এখন বলতে হয় তাহলে একমাত্র কোনো রকম আয়োজন ছাড়া স্বাভাবিক স্বাভাবিক ছন্দেই তিনি প্রত্যেকটা ব্যাপারকে, বিষয়কে উত্তরণ করে গেছেন। আমি একটা উদাহরণ দিই। ও একদিন একটা আমাকে সুন্দর জিনিস শিখিয়েছিল, আমি সেটা দিয়েই বলি। রবীন্দ্রনাথের কোন জায়গাটা নিয়ে বলবো? রবীন্দ্রনাথ কি নন? তিনি যদিও লাস্ট জীবনে বলেছেন আমি কবি মাত্র, কিন্তু তিনি কি নন? এখন কথা হচ্ছে, ভাবছিলাম হ্যাঁ তিনি তো স্যার ভাস্কর নন, হাত দিয়ে ফাত দিয়ে তো কিছু বানাননি, কিন্তু তারপরে বলছে না, সেদিনকে আবার দেখা গেল কি এটা বানিয়েছিলেন। ঠিক আছে, তবে একটা বানানোর জন্য তাকে ভাস্কর বলা যাবে না, এই হাত দিয়ে বানাননি। কিন্তু হাত দিয়ে বানাননি এটা বাদ দিয়ে যদি আমি বলি রামকিঙ্করকে তো বানিয়েছেন, বুঝতে পারছি, নন্দলালকে তো বানিয়েছেন, বিনোদ বিহারীকে তো বানিয়েছেন। নিজে বানাতে পারেননি বলে যাদের বানিয়ে দিয়ে গেছে তার আর কি বলা যাবে। এখন রবীন্দ্রনাথ কি নন? কিন্তু রবীন্দ্রনাথ মহাকাব্য লিখেছেন স্যার? আমি বললাম না। তাহলে আপনি তো মহাকাব্য নিয়ে পড়েছেন কেন? আমি মহাকাব্য নিয়ে পড়িনি, মহাকাব্যিক উত্তরণ নিয়ে পড়েছি। ঠিক আছে, এই মহাকাব্য রবীন্দ্রনাথ তো লেখেননি। কিন্তু আশ্চর্য ব্যাপার দেখো, পৃথিবীতে একটা কবি, একজনই কবি, পৃথিবীতে অনেক মহাকবি আছে, অনেক মহাকবি, কিন্তু বিশ্বকবি একজন। বিশ্ববোধকে স্বাভাবিক, ওই যেটা বললাম, এত কিছু গ্রহণ করেছেন। আমি জানি না, আমি সেদিনকে ও আর আমি কথা বলছিলাম ইজুকাল টু এমসি স্কোয়ার নিয়ে আমার ওই বন্ধুর সঙ্গে। ইজুকাল টু এমসি স্কোয়ারের ব্যাপারটা নিয়ে হচ্ছিল, আয়োজন হচ্ছিল, তখন আমরা বিভিন্ন কথা বলতে তো ফাট করে আমার একটা মনে হলো, আরে আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আলোর নয়ন ধোয়ায় আমার, আলোর হৃদয় ভরা। তা আলো এই তো হলো। রবীন্দ্রনাথ কি জানতেন? নিঃসন্দেহে জানতেন। ও তথ্য দিল আমাকে। হাইজেনবার্গের সঙ্গে রবীন্দ্রনাথের কথোপকথন হয়েছিল, আইনস্টাইনের সঙ্গে রবীন্দ্রনাথের কথোপকথন তো সবাই জানে। রবীন্দ্রনাথ সব জানতেন। শেষ নাহি যে শেষ কথা কে বলিবে, এটা কি শোডিঙ্গারের পরীক্ষার জন্য তাকে বসে থাকতে হয়েছে? কোন যুগে লিখেছেন, কি করে যে বুঝে যান। তো এই লোকটাকে যদি আমি বলি তার সবটাতেই উত্তরণ। আমি তোমাদের সঙ্গে একটা ছোট্ট জিনিস শেয়ার করে যাচ্ছি, তিনি কাকে মহাকবি বলছি, মহাকাব্যিক উত্তরণ। তারপরেও দেখবে রবীন্দ্রনাথ তো বিশ্বকবি আমি ছেড়েই দিলাম, কিন্তু একটা মানুষ পৃথিবীতে যে একটা মহাকাব্য লেখেননি, কিন্তু তাকেও মহাকবি বলা হয়। কেন? কারণ রবীন্দ্রনাথ গান লিখেছিলেন। গান, রবীন্দ্রসঙ্গীত পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ সঙ্গীতের মধ্যে মনে হয় শ্রেষ্ঠ, শ্রেষ্ঠদের মধ্যেও শ্রেষ্ঠ। বিতর্কে যাচ্ছি না, মোৎসার্ট, বিটোফেন, বাখ, সুবার্ট, হ্যাঁ ওগুলো তো হ্যাঁ কথা নেই। কিন্তু এই যে আমি একটা কথা বলতে যাচ্ছি, তোমরা অনেকে রবীন্দ্রসঙ্গীত করো, শেখো, আমি জানি, তাই তোমাদের শিক্ষক হয়ে একটু বলছি, রবীন্দ্রনাথের গান। রবীন্দ্রনাথের যদি আমি এখন খুঁজতে যাই যে রবীন্দ্রনাথ এই গান লিখেছিলেন,
এই গান 2184টা নাকি 81টা, হ্যাঁ, এই গান তোমরা ভাবতে পারো 2184টা গান জীবনে যখন অনুভব করবে, আমি করিনি, আমি এমনি ডায়লগ দিচ্ছি, কিন্তু যেটুকু যে কটা করেছি, করতে চেষ্টা করেছি, একটা জাতির সমস্ত অনুভূতির, সব অনুভূতির যার মধ্যে দিয়ে ব্যক্ত হয়ে গেছে। রবীন্দ্রনাথ মারা গেছেন 1941, 2025 দাঁড়িয়ে আছি, আর 16 বছর পর 41 রবীন্দ্রনাথের মৃত্যু 100 বছর হবে। তখনও আমরা দেখবে আমার যে কোনো দুঃখে, যন্ত্রণায়, পীড়নে, আর একটু বড় হবে, দেখবে রবীন্দ্রনাথই একমাত্র সহায়। আর কোনো কিছু দিয়ে তুমি ব্যক্ত করতে পারছো না নিজেকে, রবীন্দ্রনাথ আছে। আরে মহাকাব্য কি করে? একটা জাতির যুগান্তরের অনুভূতিকে ভাষা দিয়ে যায়। তা রবীন্দ্রনাথ গান লিখে গেছেন, যে গান একটা জাতি, রবীন্দ্রনাথ নিজেও বলেছিলেন যে বাঙালিকে সুখ দুঃখে, জীবনে চাষ করেছি অনেক ফসল জমা হয়েছে মরাইতে, কিন্তু সব তো থাকবে না, কিছু ইঁদুরে খাবে, কিছু নষ্ট হবে, কিন্তু যা থাকবে তা আমার গান। বাঙালিকে সুখে দুঃখে আমার গান গাইতেই হবে। এই কনফিডেন্স তার ছিল। এবার রবীন্দ্রনাথের মূল ব্যাপারটা যেখানে তিনি বলছেন, কিন্তু আমরা জানি তার সবই থাকবে, আবার কিছুই থাকবে না, যা আমরা আরম্ভ করেছি। এই রবীন্দ্রনাথের গানও এখন বিপজ্জনক জায়গায় দাঁড়িয়েছে। যেভাবে আমরা করছি, যেভাবে আমরা ভাবছি, রবীন্দ্রনাথের গান নিয়ে 2-3টে কথা আমি একটু বলতে, আমি গানের বিষয়ে জানিও না, বুঝিও না, ওর কাছ থেকে মাঝে মাঝে শুনি, কিন্তু গান আছে তাই জান আছে। গান না থাকলে তো জানটাই থাকে না। হীরক রাজার দেশে গান আমি গাইতে না পারলেও, আমার মধ্যে যদি গান না থাকে, তাহলে আমি আর কোথায় মানুষ? যেদিন গান হারাবে সেদিন প্রাণ হারাবে। সুতরাং গান যদি আমরা দেখি রবীন্দ্রনাথের, তাহলে সেইখানে আমরা রবীন্দ্রনাথের গানকে যেভাবে গেয়ে ফেলছি, তোমরা একটা গেয়েও ফেলছি, আমাদের মনে হয় গাওয়াটা খুব ভালো, গাইতেই হবে। আমি বলেছি না বাঙালিকে গাইতেই হবে, কিন্তু ওই যে ওদের আমি শুনিয়েছিলাম ক্লাসে যে লতা মঙ্গেশকর 14-15 বছরে রবীন্দ্রনাথের গান গেয়েছিলেন, তার মানে একটু বড় হয়ে বুঝেছেন আর জীবনে কোনোদিন গান নেই। লতা মঙ্গেশকর, যার সুর কোনোদিন জীবনে একটা ডিফেক্ট হয়নি, ভারতবর্ষের সবথেকে টপ সঙ্গীত পরিচালক। ওই আরেকজন সুরের মহাকাব্য লিখেছিলেন সলিল চৌধুরী, তাকে নিয়ে আর বলা শেষ তো হয় না। ঠিক আছে, আবার পারলে কোনোদিন আসবো, বলবো, আরও তো বলাই হলো না, তোমাদের সঙ্গে আলোচনা করব। এখন কথা হচ্ছে যে এইখানে রবীন্দ্রনাথের গান লতা মঙ্গেশকর গান কেন? তিনি বলেছিলেন ওই গান গড়ার জন্য আমি জন্মাইনি, ওর জন্য আলাদা সাধনা দরকার। মান্না দে মতো শিল্পী জীবনে রবীন্দ্রনাথের গান কোনোদিনও তিনি রেকর্ড করেননি, কিন্তু রবীন্দ্রনাথের গান ছাড়া তিনি নাকি থাকতেই পারতেন না। সবসময় রবীন্দ্রনাথের গান গাইতেন, বলে বাথরুমে গাই, তিনি এটা বলেছেন। রবীন্দ্রনাথকে ছাড়া থাকবো কি করে, গান গাইব রবীন্দ্রনাথকে বাদ দিয়ে? একবার একটা আমার অভিজ্ঞতা না, আমার পরোক্ষ অভিজ্ঞতা, মানে আমি দেখতে পেয়েছি। সঞ্জয়বাবু একদিন একটা কথা বলছিলেন। সঞ্জয়বাবু বলেছিলেন যে একটা অনুষ্ঠানে গেছে, তখন মান্না দে একেবারে শেষ পর্বে, তিনি শিল্পী ওখানকার। তা সঞ্জয়বাবু ওই গ্রিন রুমে বসে আছেন, তখন মান্না দে আর মান্নাদের স্ত্রী তারা বসেছেন গ্রিন রুমে। তখন একজন নাম করা কোনো গায়ক আজকের দিনের, মানে সেই সময়কার, সে স্টেজে পারফর্ম করছে রবীন্দ্রনাথের গান। তা মান্নাদের তো বয়স হয়ে গেছে, তখন স্ত্রী পাশে বসে আছে, তা কাউকে দেখতে না পেয়ে স্যার বসে আছেন সামনে। তা মান্না দে জিজ্ঞেস করছে কে গাইছেন,
তা সঞ্জয়বাবু বলেছেন অমুক শিল্পী গাইছেন। তারপরে চোখ বন্ধ করে কিছুক্ষণ শুনলেন, শুনে বললেন, স্ত্রীর দিকে তাকালেন, বললেন হচ্ছে না, হচ্ছে না। আর তারপর সঞ্জয়বাবুর দিকে তাকালেন, আমিও চেষ্টা করেছিলাম, আমারও হয়নি। এইটা হচ্ছে রবীন্দ্রনাথের গান। যারা বুঝেন তারা বুঝেন। শেষ জীবনে HMV-তে তিনি এটা রেকর্ড করেছিলেন, রবীন্দ্রনাথের গান, মান্না দে। এবার পথ ভুলো পথ ভুলো পথ ভুলে মরো ফিরে, এই গানটাই করেছেন। কিন্তু কি অসামান্য গেয়েছেন ওই বয়সে, শেষ মৃত্যুর আগের বছর। কিন্তু তিনি গান নেই। লতা মঙ্গেশকরকে দিয়ে যদি আমি গাইয়ে দিতাম, তুমি এসে এখন গাইয়ে দিতে এটা গান গান, যদি আমি কথার কথা বলছি, জীবিত আছেন, এটা রবীন্দ্রনাথের গান। খারাপ গাইবেন, ভাবা যায় এটা। তারা জানেন, তারা প্রকৃত শিল্পী, তো তাই তারা বুঝেন। শিল্পীর সীমাটা জানতে হয়, আমি কতটুকু করব। ওই যে রামকিঙ্কর বেশ, তোমরা যে ছবি আঁকছিলে তাই দেখছিলাম, পূর্ণেন্দু পত্রী একটা দুর্দান্ত অভিজ্ঞতার কথা বলেছিলেন। পূর্ণেন্দু পত্রী একটা সাঁওতাল রাখাল ছেলে, তারা একটা ছবি এঁকেছেন। এখন কিঙ্করদা আসছে, কিঙ্করদাকে দেখাবে, কিঙ্করদার সঙ্গে পরিচয় করে দিচ্ছেন তখন সোমনাথ। পূর্ণেন্দু পত্রী তো বড় শিল্পী, আর পূর্ণেন্দু পত্রী অন্যরকম মানুষ। পূর্ণেন্দু পত্রী ছবিটা এঁকেছেন শান্তিনিকেতনের এক মাঠে, সেখানে গিয়ে একটা সাঁওতাল বালকের এরকম এঁকে টেকে নিয়ে গেছেন। হ্যাঁ, আর নিয়ে গেছিল। আর কিঙ্করদা তখন তো যা লুঙ্গি টুঙ্গি পরে, পাশে বোতলও ছিল, ঠিক আছে, এরকম বসে আছে। তা গেছে, তো বলছে এই যে ছেলেটি এখন খুব ভালো ইয়ে করছে দেখুন, আর ছবি দেখাচ্ছে। ছবি দেখাতে দেখাতে এরকম করে দেখছে, দেখে টেকে বলছে ছবিটা ভালো। তা বলছে, তখন ছেলেটা এমনভাবে দাঁড়িয়েছিল যে দুই পায়ের মাঝখানে একটা বাঁশি, আর বাঁশি, ওই ছবিটা এখানে। তো বলছেন এটা কি? বলছে এটা বাঁশি। বলছে আমার তো কেমন নুঙ্কু নুঙ্কু মনে হচ্ছিল। তখন পূর্ণেন্দু পত্রী তো অবাক হয়ে গেছে, মানে রামকিঙ্কর বে যেই কথা বলছে প্রথম সাক্ষাতে, তখন বলছে আসলে ওটা বাঁশিটা। তখন তিনি বলছেন মত্ত অবস্থায়, শিল্পীর পক্ষে আগে কোনটা বাদ দিতে হয় সেটা জানতে হয়। কোনটা বাদ দেব, আমি কোথায় বাদ দেব এটা জানি না, ঠিক আছে, তাহলে হয় না। তা আমাকে জানতে হবে আমার সীমাটা কোথায়, আমি কোনটাকে বাইরে রাখবো। তা ওরা জানতেন, আমাদের সুপ্রিয় বাবুল সুপ্রিয় টুপ্রিয় এরা আরো বেশি জানেন, ঠিক আছে, এরা আরো বেশি জানেন। বা শানও বড় শিল্পী, এরা ভালো শিল্পী, এরা দুজন আলাদা গান আছে তো, কেন এটা করবে? রবীন্দ্রনাথ গান সম্পর্কে, রবীন্দ্রনাথের গান যাতে তিনি মহাকাব্য লিখে গেছেন জাতির জন্য, আমার মনে হয় 500 বছর ধরে যদি বাঙালি জাতি বেঁচে থাকে, যদি শেষ না হয়ে যায়, রবীন্দ্রনাথের গান তাকে গাইতেই হবে। যেমন কীর্তন গাইতে হবে, যেমন বাউল গাইতে হবে, তেমনি রবীন্দ্রনাথের গান গাইতে হবে। তা রবীন্দ্রনাথের গানের মধ্যে সুধীর চক্রবর্তী কটা অসামান্য জিনিস দেখাচ্ছে, যে কন্টেন্ট অ্যান্ড কন্টেনার তো আছেই, কনটেক্সট তো আছেই, তার সঙ্গে তিনটে জিনিসকে দেখাচ্ছেন। একটা মিউজিক্যাল ভ্যালু, একটা এস্থেটিক ভ্যালু, একটা সেরিব্রাল ভ্যালু। ওই যে আমি একটা গান গাইছি, গানটা আমি গাইতে গিয়ে অহেতুক আমি অনেক বড় শিল্পীকে দেখেছি, অহেতুক একটু টেনে দিলাম, ভাল লাগছে সুরটা, একটু টেনে দিলাম, একটু ভাসিয়ে দিলাম কথাটা। হয় না, হবে না। দিলীপ কুমার রায় রবীন্দ্রনাথের কোনো গানের সুরকে একটু চেঞ্জ করে বলছেন, গুরুদেব এটা দারুণ লাগছে, এটা দেখুন, আপনি শুনে দেখুন, ভালো লাগছে। রবীন্দ্রনাথ সব শুনলেন, সব বললেন, তারপরে চুপ করে থেকে বললেন, আমি অনুমতি দিলাম না চেঞ্জ করা। সবাই তো দিলীপ কুমার রায় নয়,
আমি দিলুম না। না গুরুদেব, এটা তো ভালো লাগছে। দিলীপ কুমার রায়কে, দীনলাল রায়ের ছেলে, অত বড় শিল্পী, ভারতবর্ষের শ্রেষ্ঠ শিল্পী, পঙ্কজ মল্লিক, তারা তো বলছে আরে তো ভালো লাগছে না আরো। রবীন্দ্রনাথ তখন বলেছিলেন, আমার গানে আমি তো কোথাও ফাঁক রাখিনি যাকে ভরাট করার প্রয়োজন আছে। রবীন্দ্রনাথের কথা আর সুর, বুঝতে পারছি। এইটাকে কি করে বলতে হয় বলো তো? এই যে আমি 3টে কথা বললাম, তা কথাও কি বলছিলাম, কথাও সুর। এই যে যেটা বললাম যে মিউজিক্যাল ভ্যালু, সেরিব্রাল ভ্যালু আর এস্থেটিক ভ্যালু, এর সঙ্গে যুক্ত একটা বিউটিফিকেশন। সুধীরবাবু দেখিয়েছেন এটা। এখন এটাকে আমরা কিভাবে দেখব, কোনভাবে দেখব? যদি দেখি, রবীন্দ্রনাথের কথা হচ্ছে, রবীন্দ্রনাথ নিজেই এভাবে বলতে চেয়েছেন, আমার কথার ভিতর থেকে সুর বেরোয়। কথা চলতে চলতেই সুরকে ধারণ করে। তার মানে আমি সুরটাকে একটু চেঞ্জ করে দিলাম, তাহলে হয় না? রবীন্দ্রনাথের কাব্যের তাহলে কাব্যিকতা নষ্ট হয়ে গেল। আর কাব্যিকতা নষ্ট হওয়া মানে তুমি সেই সঙ্গীতটাকে চূড়ান্তভাবে হত্যা করলে। যে কেউ যেভাবে গাওয়া যায় না, তাহলে রবীন্দ্রনাথকে কাউকে দেবেন না। রবীন্দ্রনাথ নিজে বলেছিলেন, প্রতিভার ক্ষেত্রে সামান্য, গায়কিতে ছাড় দেওয়া যায়। এরম জন্মেছিলেন একজনই, যাকে রবীন্দ্রনাথ দেখলে নিঃসন্দেহে ছাড় দিতেন। তার নাম দেবব্রত বিশ্বাস, যিনি রবীন্দ্রসঙ্গীত গেয়ে আর এক মহাকাব্যিক উত্তরণ করে দিয়েছেন। বুঝতে পারছি কোথা থেকে এলো আষাঢ়, এই রয় উচ্চারণ করে জাতিকে বুঝিয়ে দিয়ে গেলেন রবীন্দ্রসঙ্গীতের জন্য আলাদা দীক্ষা দরকার। যে দীক্ষা কোনো শান্তিনিকেতনের সঙ্গীত ভবনে দেয় না, কোনো জায়গায় দেওয়া সম্ভব না। ওটা আত্মার দীক্ষা, ওটা চেতনার দীক্ষা। এবার যখন এই বিউটিফিকেশনের ব্যাপারটাই কী হলো, রবীন্দ্রনাথ স্যারের গান সম্পর্কে ধৈর্যটি প্রসাদ একটা অসামান্য কথা বলেছেন। রবীন্দ্রনাথের প্রত্যেকটা গান আর একটা আলাদা আলাদা প্যাটার্ন, আর একটা আলাদা আলাদা ডিজাইন, যেগুলোকে আর কারোর সঙ্গে মেলানো যায় না আর একটা গানের সঙ্গে। এর উপর যদি কিচ্ছু করতে যাই আমরা, তাহলে সেটা হয়ে যায় আদিক্ষেতা, তাহলে হয় না। এখন রবীন্দ্রনাথের গান আমরা কি করে বুঝবো? তার যে এই এস্থেটিক ভ্যালু আমরা বুঝি, নান্দনিক ভ্যালু গানের মধ্যে, তার যে মিউজিক্যাল ভ্যালু, শুনতে ভালো লাগছে আমরা বুঝি, কিন্তু সেরিব্রাল ভ্যালু, এর সঙ্গে বিউটিফিকেশন, এইটাকে কি বলছে জানো? বলছে ব্যাপারটা হচ্ছে, সুধীরবাবুকে একজন বুঝিয়েছিলেন, তিনি ব্যাপারটাকে এভাবে বলছেন যে আমি একজন মানুষের কাছে, বিখ্যাত গায়ক, তার কাছে গেছিলাম, তিনি বলছেন আচ্ছা এই ব্যাপারটা একটু বুঝিয়ে দিন না। বলছে বুঝিয়ে দেবো। আচ্ছা এক কাজ করো, এই কাপ প্লেটটা নিয়ে এসো। তা লোকাল একটা কাপ প্লেট ছিল, সুধীরবাবু এনে দিয়েছেন, বলছেন এর মধ্যে জল ঢালো। কাপটার মধ্যে জল ঢেলেছে, বলছে এবার প্লেটে ঢালো। ওই কাপটা, ওই তোমরা দিলে খেতে যেরকম, ওই কাপটা দিলে করে প্লেটে ঢাল। দেখছে কি, প্লেট উপচে বেরিয়ে গেল জলটা। বলছে এটা যে কোনো গায়কের গান হতে পারে, সঙ্গীতকারের গান হতে পারে, এই কাপ প্লেট। আমার বাড়িতে একটা বিদেশি কাপ প্লেট আছে, ভালো কোম্পানি, দাঁড়াও বের করছি। বের করে নিয়ে আসলেন, দেখলেন, বললেন জল ঢালো। কাপে জল ঢালো, পরিপূর্ণ করো, বললো প্লেটে ঢালো। প্লেটে ঢাললো, প্লেটে ওর পরিপূর্ণ। দিস ইজ রবীন্দ্রনাথের কথা সুর। একটাও আর একটার থেকে একটু এদিক ওদিক হয়ে যাবে, জল উপচে পড়ে গেল। বুঝতে পারছি? এর সঙ্গে বিউটিফিকেশনটা কি? বিউটিফিকেশনটা হচ্ছে এই যে রবীন্দ্রনাথের গান যদি এই প্লেটটা, এটা প্লেট হয়, তাহলে কাপ। এখন তোমরা শিল্পী, এখন যদি আমি প্লেটের গায়ে ধরো একটা লতা পাতা দিয়েছি, একটা ফুল প্লেটের গায়ে, ছবিটা আঁকা এখানে প্লেটের মধ্যে, নিশ্চয়ই তার উপরে আমি একটা
বাচ্চা হাতির ছবি এঁকে দিলাম, এদিকে লতা পাতা ফুল, এদিকে বাচ্চা হাতির ছবি, আর ম্যাসকট বানিয়ে দিল প্লেট কাপের মধ্যে। ব্যাপারটা হলো, ব্যাপারটা হলো। তখন সেটাকে কী করতে হবে? তখন সেটাকে করতে হবে, এই বিউটিফিকেশনটা হচ্ছে, যদি এখানে লতা পাতা ফুল হয় তাহলে এখানে একটা প্রজাপতি হবে। রবীন্দ্রনাথের গানের মধ্যে এটাও আছে, কথা আর সুর, তাল, লয়, সব মধ্যে একটা সুন্দর বিউটিফিকেশনের মাত্রা যুক্ত আছে। রবীন্দ্রনাথ কী করে পেলেন এগুলো? সর্বস্ব নিলেন। রাগ সঙ্গীত নেননি, বিদেশি সঙ্গীত নেননি, অপেরা, কীর্তন তো ছিল মূল ভিত। ও বললো তাই একটা কথা বলি, এইটা একটা সুন্দর উদাহরণ দিয়ে বলি রবীন্দ্রনাথ কী নেননি। ও একদিন আমাকে বলছিল যে বিদেশি মিউজিকের মধ্যে একটা বিশেষ ব্যাপার হচ্ছে স্ট্যাকাটো, একটা হচ্ছে লিগাটো। স্ট্যাকাটো মানে একটা রিদমিক চলবে, স্পিডে চলবে। আচ্ছা, রবীন্দ্রনাথ কী করে ব্যবহার করেন বলতে এগুলো? একটা রিদমিক চলে যখন, মানে যেটা দ্রুত গতির সঙ্গে চলতে থাকে, একটা লয় দ্রুততার সঙ্গে চলতে থাকে, সেগুলো হচ্ছে স্ট্যাকাটো। ঠিক আছে? কোনো একটা মেরিগোল্ড, রাউন্ড ইজ মেরিগোল্ড, এই যে ব্যাপারটা এরমভাবে বলছে। আমাদের না জাতীয় সঙ্গীত আছে একটা, জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। দেখো তো, স্ট্যাকাটো রবীন্দ্রনাথ নিলেন, হলো? কিন্তু একদম পুরোপুরি না, কিছু কিছু বল, জনগণ মন অধিনায়ক, জনগণ মন অধিনায়ক, এই যে নায়ক, এখানে আবার করে দিলেন, বুঝতে পারছি? এবার আমরা দেখলাম জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। তাহলে ও আচ্ছা স্যার, এটা যদি স্ট্যাকাটো হয় তাহলে রবীন্দ্রনাথ একটা বিদেশি একটা ধারণা নিয়েছেন। ব্যাপারটা এরকম হলো, একটা রিদমকে নিলেন, চলমান রিদম, তাহলে নিশ্চয় ওটা লিগাটো। তারপর একটা জয় হে জয় হে জয় হে, হ্যাঁ তাই তো, ভেসে গেল, তাই তো স্যার। কিন্তু তারপরে তো জয় 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 হে, কী করে হলো? তাহলে তো হলো না স্যার। এটা হচ্ছে রবীন্দ্রনাথ। কোথায় ধরবে তাকে? এবার তাহলে আমি বুঝলাম, আচ্ছা রবীন্দ্রনাথ তাহলে এ বি আর সি করে তিনটেকে নিয়ে আর একটা করে, এই তিনটেকে মিশিয়ে একটা বানালেন ডি। না, রবীন্দ্রনাথ এ বি সি সব নিলেন, এর সঙ্গে একটা স্কোয়ার জুড়ে দিলেন, বি এর সঙ্গে একটা স্কোয়ার জুড়ে দিলেন, সি এর সঙ্গে একটা স্কোয়ার জুড়ে দিলেন, বা কিউব জুড়ে দিলেন। এই যে করে দিলেন, দিস ইজ কল্ড রাবীন্দ্রিকতা, যা একক, যা অনন্য। তাহলে কিরম দাঁড়ালো? জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। ওই হচ্ছে না, স্ট্যাকাটো হলো না। জয় হে জয় হে জয় হে, মনে হচ্ছে লিগাটো, জয় 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 হে। রবীন্দ্রনাথ কি করে দিলেন জানো? হরি বল হরি বল হরি বল, বল হরি বল হরি বল হরি বল, কীর্তন এনে দিলেন। এবং তুমি দেখো পুরো কীর্তনও না। তাহলে এই যে জয় হে জয় হে জয় হে, জয় 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 হে, এটা আসলে হরি বল হরি বল হরি বল, বল হরি বল হরি বল হরি বল। দেখো চারবার। তাহলে রবীন্দ্রনাথ সঙ্গীতে কোন মহাকাব্যিক বিস্তার। লাস্ট যদি আমি এখন বলি তোমরা চিত্রশিল্পী, তোমাদের দিয়ে বলে এটা থামিয়ে, আজকে রবীন্দ্রনাথ যেটা করলেন, এতদিন পর্যন্ত আমরা সব বুঝেছি, সব রবীন্দ্রনাথকে নিয়ে। এবার গানটা নিয়েও টানাহাঁচড়া যে আরম্ভ করেছি, ওটাও মেরে ফেলবো রবীন্দ্রনাথকে। তার শতবার্ষিকী তো শ্রাদ্ধ বানিয়ে ছেড়ে দিয়েছি। আমি জানি না মৃত্যু শতবার্ষিকীতে আরেকবার মারব, কিন্তু যেখানে রবীন্দ্রনাথকে মারতে পারবো না সেটা হচ্ছে 70 বছর বয়সে তিনি আঁকতে এসেছিলেন ছবি। বিশ্বের শ্রেষ্ঠ শব্দশিল্পী, ভাষাশিল্পী, তিনি বুঝলেন ভাষাতেও সীমাবদ্ধতা। বিশ্বের শ্রেষ্ঠ সুরস্রষ্টা,
তিনি বললেন সুরে ওসব ধরা যাচ্ছে না, সুরের গুরু দাউ আমার দীক্ষা, সুরের দীক্ষা। তাই তখনও বলছেন। তাই যখন তিনি এটাও হচ্ছে না, তাতেও যেন বলা হলো না কিছু একটা, তার মনের মধ্যে আছে কিছু অন্ধকার, তা নিজেও জানেন না, কিন্তু সেটা ব্যক্ত হতে চাইছে। আমি কান পেতে রই ও আমার আপন মনের গহন দ্বারে বারে বারে, কোন গোপন বাঁশির কান্না হাসির গোপন কথা শুনিবারে। বাঁশি বলতে কেন বাঁশি নয়, বাঁশি আমার গোপনে যে বসবাস করে। কান্না হাসির গোপন কথা শুনিবারে বারে বারে। আমি তার কথা শোনার জন্য না পাচ্ছি না তাকে। তারপর তিনি কি করলেন বলতে, রেখার রং। কোনো শিক্ষা নেই তার, কিন্তু যা শিক্ষা আছে ওই রকম সর্বগ্রাসী শিক্ষা কোন দিক সৃষ্টি করেননি। তাই এমনি এমনি স্বশিক্ষিত তিনি। চিত্রশিল্পে তার তো এমনি কোনো শিক্ষা নেই, কিন্তু এত শিল্পের, এত ভাবনার, এত কিছুর মধ্যে থেকে তার শিক্ষা এমনিই পরিপূর্ণ। তিনি ছবি আঁকতে আসলেন। এই একটা জায়গায় আমরা পৌঁছাতে পারিনি, ওই যে আমি বলছিলাম, ওই একটা জায়গায় চিত্রফিত্র নিয়ে আমরা একটু বাঙালি মাতুব্বরিটা একটু কম করি, বুঝি কম তো। ওই একটা জায়গায় রবীন্দ্রনাথ এখনো জীবন্ত, টাটকা আছেন, কারণ ওখানেই তিনি অজ্ঞের দূত, রহস্য তপবনের ঋষি। ওখানে রবীন্দ্রনাথকে ধরা যায় না। আর রবীন্দ্রনাথের ছবিগুলো মধ্যে যেমন সৌন্দর্যবোধ, যেমন সৌন্দর্যের তীব্র আকর্ষণ, তেমনি বিভৎসতার একটা নরকী উন্মাদনা, নারকীয় রং, কালোর ব্যবহার। এই আকারের মহাযাত্রায় আমরা সমস্ত কিছুকে আকার, এই আকারের জগতে আমরা সমস্ত কিছুকে নিয়ে পৌঁছে যাই সেই অ্যাবস্ট্রাক্ট জায়গায়, বিমূর্ত জায়গা। আমরা তো এই জায়গায় যেতে চাই। রবীন্দ্রনাথ সেই বিমূর্তকে উল্টো দিক দিয়ে নিয়ে এলেন আকারের দিকে। এটাই রবীন্দ্রনাথের ছবি। এবং রবীন্দ্রনাথ তার ছবি সম্পর্কে অমন ঠাকুরকে বলা হয়েছে, অমন ঠাকুর বলছেন এখানেও তিনি আর এক মহাকাব্যিক উত্তরণ। বিশ্বতকীয় সমস্ত আধুনিকতার সমস্ত নির্যাসকে রবীন্দ্রনাথ এক এক ঝটকায়, এক একটা টানে অতিক্রম করে চলে যাচ্ছে। যামিনী রায় যেমন করেছিলেন। যামিনী রায়ের ছবিগুলো দেখবে সব অর্ধেক পট থেকে বেরিয়ে যায়, চোখগুলো বেরিয়ে যায়। সমস্ত ঔপনিবেশিক যত আধুনিকতার নামে যত বলয় বৃত্ত আছে, যত গণ্ডিবদ্ধতা আছে, তাকে এক ঝটকায় বেরিয়ে যান। এবং রেখার মধ্যে যে বৃত্ত রচনা করেন যামিনী রায়, ওই বৃত্ত ভারতীয় শূন্যতাবোধ, ভারতীয় শূন্যের ধারণা, যা একই সঙ্গে শূন্য, একই সঙ্গে পূর্ণ। এবং তার ছবিগুলোর মধ্যে, তার চোখগুলোর মধ্যে এইগুলো ঠিক রবীন্দ্রনাথের ওই আকার থেকে, সেই বিমূর্ততা থেকে আকারকে আবার নিয়ে আসেন। এবং এইখানে রবীন্দ্রনাথের ছবিগুলো তাই রহস্যঘন, ঠিক বোঝা যায় না। আর ছবিগুলোর ভিতরে যেন আবার ছবি আছে, ছবিগুলোর ভিতরে যেন আবার ছবি আছে। ঠিক রবীন্দ্রনাথের যেরকম ও আমার আপন মনের গহন দ্বারে বারে বারে, যেন আবছা আসে আর আবছা চলে যায়। গানও তিনি বলছেন, প্রিয়তম হে জাগো জাগো মোর হৃদয়ের গোপন বিচন ঘরে। আসলে ছবিতে না রবীন্দ্রনাথ কাউকে কিছু বোঝাতে যাননি, নিজেকেও না। ওই সিসিল ডে লুইস একটা কথা বলেছিলেন, উই রাইট নট ফর আন্ডারস্ট্যান্ড বাট ফর আন্ডারস্টুড। একটা লাইনও লিখি না আপনাদের বোঝানোর জন্য, আমি তো লিখি নিজেকে বোঝার জন্য। রবীন্দ্রনাথ লিখছেন, আপনাকেই জানা আমার ফুরাবে না, এই জানারই সঙ্গে সঙ্গে তোমায় জানা। এই যে যখন রবীন্দ্রনাথের ছবির মধ্যে এইটা আসছে, তখন যখন অমন ঠাকুরকে বলা হচ্ছে, অমন ঠাকুর বলছেন রবিকার ছবি, রবিকা বলতো, রবিকার ছবি একটা ভলক্যানিক ইরাপশনের মতো। আপনি একে কোনো সিস্টেমে ফেলতে পারবেন না, কোনো একটা কিছু দিয়ে ব্যাখ্যা করবেন, সবটাতেই বোকা হয়ে যাবে। নন্দলাল বসু বলছেন তার ছবির ঐশ্বর্য, তার সৌন্দর্য সে ভিন্ন। আর রামকিঙ্কর বেশ বলছেন জোর দেখেছেন ওর ছবির বাইরের শক্তি না, ভেতরের শক্তি।
তা আমি সেদিন প্রশ্ন করেছিলাম আমার মানে সাংস্কৃতিক দীক্ষাগুরু সঞ্জয় মুখোপাধ্যায়কে, স্যার রবীন্দ্রনাথের ছবির মধ্যে কি শিবলিঙ্গের একটা ভাব আসে নাকি কাদম্বরী নাকি সবটা? কাদম্বরী কি শিবলিঙ্গ হয়ে যান নাকি আরও যারা কবি মানুষে আছেন, জীবন দেবতা, সব ছবিগুলো এরকম লম্বাটে, নাকি ক্রুশবিদ্ধ যীশুখ্রিস্ট ওই ভয়ঙ্কর সৌন্দর্য আর তীব্র নারকীয় যন্ত্রণা? জানি না। এইখানে বেঁচে থাকুক রবীন্দ্রনাথ, এইখানে বাঁচিয়ে রাখুক আমাদের প্রজন্মকে। তোমরাও ঠিক এই রহস্যের জায়গা থেকে নিজেরা উত্তরিত হও, ভাবনায় উত্তরিত হও। তাই রবীন্দ্রনাথ ছবি দিয়ে আর একবার মহাকাব্য লিখে গেলেন। তাই আমরা সেই মহাকাব্যকে এখনো সময় আছে, তাকে নিয়ে ভাবব, চিন্তা করব, দেখব, চিনতে শিখব। কিন্তু পূর্ণেন্দু পত্রী রবীন্দ্রনাথের ছবি সম্পর্কে কিছু বলতে পারেননি, আর এক ছোট কবিতা লিখেছিলেন। এই কবিতাটা দিয়ে আমি আজকের মতো শেষ করব। তিনি এঁকে গেলেন বলেই জানতে পারলুম প্রকৃতি কি জটিল, প্রবৃত্তি কত ভয়াবহ, সভ্যতা কত অসুস্থ, কামনার রঙে কি উজ্জ্বল অন্ধকার, জন্তুরা আমাদের কত নিকট আত্মীয়, আমাদের নিকট আত্মীয়রা কত জান্তব, আর সেই সঙ্গে যা সুন্দর তার নগ্নতাও সুন্দর। ব্যাস, শেষ। স্যার আমার একটা প্রশ্ন আছে। এই পুরো মানে যে আপনার যে বলার বিষয়বস্তু তার মধ্যে থেকে প্রান্তিক জায়গাটা বারবার করে উঠে আসছে, এবং আমরা মহাকাব্যের প্রসঙ্গ যখন করছি, মহাকাব্যের যে পৌরাণিক দিক থেকে যে ব্যাখ্যা, সেখানে এই যে হিরোইজম যেটা আমরা বারবার দেখি, এইটাকে আমরা কিভাবে প্রান্তিকভাবে মানে ব্যবহার করব আমাদের আজকের সময়, এটা নিয়ে যদি একটু বলেন। আমি একটা বিষয় নিয়ে দেখলাম যেরমভাবে, যে এটা আমাদের শিল্পীরা বহু আগে থেকেই করেছেন। ধরে নাও, যখন নন্দলাল বসু একটা মা এবং একটা আদিবাসী মা, মানে সাঁওতাল মা এবং সন্তানের ছবি আঁকছেন নন্দলাল বসু, সেই ছবিটার মধ্যে যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমরা দেখব মহাকাব্যিক ব্যাখ্যার মধ্যে যদি যশোদা এবং শ্রীকৃষ্ণ সেই সময় তাদের যে লীলা চপলতা, তাদের যে স্নেহ এবং তার বিপরীতে শ্রীকৃষ্ণের যে দুষ্টুমি, তারই কিন্তু আভাস রয়েছে। কিন্তু সেটাকে নিয়ে এলেন কোথায়? আমাদের যে চলমান জীবনচিত্র, সেই চলমান জীবনচিত্র দিয়ে আমার সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল কোনটা? মহাকাব্যিক সেই জায়গা। তাহলে নন্দলাল, রামকিঙ্কর এবং যামিনী রায়, এই তিনজনই তুমি দেখবে যামিনী রায় যখন একটা পৌরাণিক চরিত্র আঁকছেন, বুঝতে পারছি, পৌরাণিক চরিত্র আঁকছেন, সেই পৌরাণিক চরিত্রের মধ্যে তুমি পটের মধ্যে, আমার যেটা মনে হয়েছে আমি সেইভাবে বলছি, পৌরাণিক চরিত্রের পটের মধ্যেও তিনি না স্পেসকে রাখতেন না, পশ্চাৎপট রাখতেন না, প্রেক্ষাপট রাখতেন না। বুঝতে পারছি কথাটা? খেয়াল করে দেখবে, মানে আমি ঠিক দেখেছি কিনা তোমরা সেটাও বলবে। রাখতেন না। এবার রাখতেন না, আবার অবনীন্দ্রনাথ দেখবে যে তার ছবির মধ্যে পশ্চাৎপট বিষয়টা একটা গুরুত্বপূর্ণ, প্রেক্ষাপট খুবই ইম্পর্টেন্ট জায়গা। এবার যখনই আমরা ইয়ের ছবি দেখব, মানে যামিনী রায়ের ছবি দেখব, পুরো পুরো পটটা জুড়ে সেই ছবিটার মুখটা এসে গেছে, এবং সমতল রং, ওরকম রেখার বলিষ্ঠতা, হ্যাঁ, গাঢ়ত্ব, বুঝতে পেরেছো? কালো রঙের অদ্ভুত ব্যবহার, কালো রেখার যে ব্যবহার, এগুলো আমরা দেখছি। তাহলে এই যে তিনি এটা করলেন, এই যে প্রেক্ষাপটকে তিনি সরিয়ে দিলেন একটা পৌরাণিক চিত্রের জায়গা থেকেও, তার মধ্যে আমরা কি বুঝলাম? এই পৌরাণিক চিত্রকেও তিনি অস্ট্রিক বানিয়ে দিলেন, দ্রাবিড় বানিয়ে দিলেন। কেন বলো তো? আমাদের প্রথম পুজো যদি আমরা বলি, মান্না, ট্যাবু, টোটেম, একটা পাথর এখানে বসিয়ে দিলাম, এবং সেখানে মন্দিরের আয়োজন নেই, প্রেক্ষাপট নেই, ওইটাই থান।
আর দেখবে এখনও গ্রামের দিকে আমি আরও ঘুরতে গেছিলাম, তখন একটা জায়গায় একটা ছোট মন্দির, সেখানে সেখানে ওই বিগ্রহটাই পুরোটা জুড়ে আছে, ওই থানেই সবাই ফুল টুল দিচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে যে তিনি ওই পৌরাণিক চরিত্রকেও নিয়ে এলেন আমাদের লোকজ অন্তজ জীবনের মাঝখানে। তাহলে ওই থান, যা আমাদের প্রাচীন দ্রাবিড় বা অস্ট্রিক সভ্যতার বিশ্বাসের ভিতর দিয়ে এসছে, আমাদের লোকায়ত জীবনচর্চার মধ্যে এসছে। তাহলে এইটা এক একজন শিল্পীর এক একটা জায়গা, ঠিক আছে? স্যার, আমার একটা কোয়েশ্চেন ছিল। আপনার বক্তব্য থেকে আমি একটা পেলাম শব্দ, সেটা নিয়ে জিজ্ঞেস করি যে পাশ্চাত্য থেকে ঠিক কিভাবে নিলে সেটা সংকীর্ণতা বা হীনমন্যতা হবে না, বা কিভাবে নিলে সেটা সংকীর্ণতা বা হীনমন্যতা সংকীর্ণতা হয়ে যাবে? হীনমন্যতার ব্যাপার নেই তো। রবীন্দ্রনাথ বলছেন সব জায়গা থেকে গ্রহণ করো। না, রবীন্দ্রনাথের বক্তব্য বলার সময় তো আপনি নিজেই বলেন যে রবীন্দ্রনাথ সবটা দেখলেন। হ্যাঁ, কিন্তু পাশ্চাত্য শুরুর দিকে আপনি একটা বক্তব্যে বলেছিলেন যে কেউ একজন বলছে যে এই পাশ্চাত্য থেকে নেওয়ার যে সংকীর্ণতা হীনমন্যতা, মানে বা এখান থেকে আমরা সব অনেক ক্ষেত্রেই শুনে থাকি, অনেক ক্ষেত্রে আমরা এটাও শুনে থাকি যে পাশ্চাত্যকে গ্রহণ করে ফেলছে, নিজের রুটকে হারিয়ে ফেলছে। আবার এটা আমরাও শুনি যে পাশ্চাত্য সবকিছুকে গ্রহণ করতে হবে, যেটা রবীন্দ্রনাথ বলছেন। ঠিক কিভাবে নিলে আমাকে শুনতে হবে না যে সংকীর্ণতা বা হীনমন্যতা, বা ঠিক কিভাবে নিলে ওটা হবে না, বা কিভাবে নেওয়াটা উচিত? উচিত, তো উচিত কথাটা আমি বলছি না। উচিত বললে আবার একটা ঔচিত্য বোধ এসে যায়, সেখানে আবার নীতি কথা এসে যায়, নীতিশাস্ত্র মানে ব্যাপারটা হয়ে যায়। দেখো, সব কথার উত্তর রবীন্দ্রনাথ দিয়েই গেছেন। কথা হচ্ছে, রবীন্দ্রনাথ বলছেন আমরা বিদেশি অস্ত্র কিনব, বিদেশি দ্রব্যও কিনব, ঠিক আছে, বিদেশি একটা ছুরিও কিনব, কোনো অসুবিধা নেই, কিন্তু সেটা দেশীয় পাত্রে গ্রহণ করব। বোঝাতে পারলাম কথাটা? অর্থাৎ আমি বিদেশ থেকে কিছু একটা নেব, একটা অভ্যাস, একটা খাবার, একটা পিৎজা তুমি নিচ্ছ, আজকাল তো তোমাদের পিৎজা বলতে হবে, আমরা পিৎজা বলতাম, একটা পিৎজা কিনবো, তার জন্য যে তাদের যে, আমি যদি ধরে নাম আমি ইতালি থেকে গিয়ে কিনছি, ঠিক আছে, ইতালিতে যে কন্টেনারটা থাকবে, যে ব্যবস্থাপনাটা থাকবে, রবীন্দ্রনাথ এটাকে বলছেন না, এটা সমেত নয়। রবীন্দ্রনাথ বলছেন তুমি নাও, তুমি পিৎজাটাকেই নাও, কিন্তু তোমার গামলায় নাও, তোমার দেশীয় আধারে নাও। এখন নেওয়ার কোনো সংকীর্ণতার তো প্রশ্নই আসে না, এটা তো প্রশস্ততার ব্যাপার। কিন্তু ওর দ্বারা একমাত্র চালিত হয়ে যাওয়া, সেইটাকে উত্তরাধুনিকরা বলছেন, সেইটাকে উত্তরণবাদীরা বলছেন, সেইটাকে আজকের দিনের যে দৃষ্টিভঙ্গি, ঐতিহাসিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক বলো, সেই দৃষ্টিভঙ্গি অনুসারে নিজের অস্তিত্ব হারানো। তুমি শাখা প্রশাখা, একটা গাছ মেলে দিচ্ছে, পাশের গাছের ডালের সঙ্গে জুড়ে যাচ্ছে, তার ফুল আমার গাছের ভিতর, আমার ডালের ভিতরে এসে জন্মাচ্ছে, কোনো অসুবিধা নেই। এবার তুমি শিকড়কে ভুলে গিয়ে যদি ওখানে বেশি জড়িয়ে যাও, শিকড়ের প্রতি উদাসীন থাকো, তাহলে তোমার ওই জড়ানোটাও একসময় শেষ হয়ে যাবে, কারণ তোমার সেই ওটা আসবে না। মধুসূদন পারলেন না কেন? মধুসূদন পারতেন না ইংরেজি ভাষা, ব্রিটিশদের থেকে ভালো ইংরেজি জানতেন, মহারানীকেও পড়িয়ে এসছেন ইংরেজি সাহিত্যটা, ইংরেজি ভাষা ও সাহিত্য, ঠিক আছে। যখন ভার্সাই নগরীতে থাকতেন তখন সমস্ত ফরাসি ছেলেমেয়েরা ইউনিভার্সিটির, বিশ্ববিদ্যালয়ের, তারা তার কাছে ফরাসি শিখতে আসতো। করতে পেরেছেন? কারণ তুমি তোমার আস্তিত্বিকতা, তোমার জীবনের সমস্ত অনুভূতির তারা পূর্বসূত্র প্রেরণা আছে, তা সেই প্রেরণার জায়গাটা তোমাকে সবসময় ঠিক রাখতে হবে। তোমাকে আর কিছু গ্রহণ করতে হবে না, এটা বলেননি তো? এই তো আমি শোনালাম, রবীন্দ্রনাথ ওটাকেও নিচ্ছেন, কিন্তু তার দেশীয় ঢঙে নিলেন। ওই তোমাদের বলছে জনগণ মন অধিনায়ক, এই মন অধিনায়ক, নায়ক যখন বলছেন তখন পুরোটা থাকছে না, কিন্তু আমাদের দেশীয় একটা ভঙ্গি চলে এলো।
বুঝতে পেরেছো? আমি এই বিষয়টার কথাই বলেছি যে কখন কোন কোন অর্থাৎ ভঙ্গিতে নিলে জিনিসটা হ্যাঁ, একদমই তাই। তুমি যেটা ভাবছো আজকে, নন্দলাল কি নেননি? ভীষণভাবে নিয়েছেন। এই যে ও যে কথাটা বলছিল, ওদের যেটা বলেছিল অমন ঠাকুর, তুমি একটু ভাবো অমন ঠাকুর কি করলেন। অমন ঠাকুর সবার আগে ভালো করে পাশ্চাত্য চিত্রশিল্পকেই পুরো আয়ত্ত করেছিলেন। আয়ত্ত করে তখন তিনি দেখছেন যে প্রকৃতির হুবহু ব্যাপারটা, রিয়ালিজম যেটা, ঠিক আছে, ন্যাচারালিস্টিক আর্ট, হ্যাঁ, সেই আর্টটা তিনি যখন দেখছেন তখন তার কাছে কেমন যেন একটা অস্বস্তি মনে হচ্ছে যে না, এর থেকে তো একটা অন্য কিছু হবে। কারণ তো দেশীয় আত্মার মধ্যে দিয়ে বিকশিত হচ্ছে না। আমাদের দেবীদের দেখো, আমাদের যদি দেবী মূর্তিদের দেখি, আমরা যদি অজন্তা ইলোরা দেখতে যাই, বুঝতে পেরেছো, এই যে অজন্তা ইলোরার গতিটা, তুমি দেখবে যাদের নাম করলাম তাদের সমস্ত শিল্পের মধ্যে এর গতিটা আছে। অবনীন্দ্রনাথের মধ্যেও আছে। কিন্তু অবনীন্দ্রনাথ এই যে তোমায় বলে জাপানি ওয়াশ পদ্ধতি, এটা ব্যবহার করলেন। কেন করলেন? তাতে আমাদের তাতে আমার স্বাদেশিয়ানা, আমার যে বিস্তৃত মনোপরিসর, ঠিক আছে, সেটা তো অনেক বেশি গ্র্যান্ড হবে। তাই তিনি ওটা নিলেন। তিনি যখন রবীন্দ্রনাথ যখন 1905 সালের সময় তাকে বললেন ভারত মাতার ছবি আঁকো, রবীন্দ্রনাথ ব্রাহ্ম হতে পারেন, কিন্তু অবনীন্দ্রনাথ তো হিন্দু ছিলেন। তার কাছে তো ভাবনাটা অন্যরকম। ভারত মাতার যে ছবিটা আঁকলেন, সেই ছবিটার মধ্যে তুমি ভালো করে খেয়াল করে দেখবে যে তিনি কি ব্যবহার করলেন। অবনীন্দ্রনাথ ব্রাহ্মণ ছিলেন না? না, আচ্ছা। তিনি কি করলেন? তিনি রেখাকে, ওই যে পাশ্চাত্য ভঙ্গি, সেইটার ধারাকে হালকা রেখে অন্য মাত্রায় চলে গেলেন। রেখাটাকে তিনি ন্যাচারালিস্টিক করলেন না, একটু অন্য করে দিলেন, এবং তার একটা সূক্ষ্মতা, কোমলতা আনলেন। 3D ফরমেশনটাকে উড়িয়ে দিলেন, সমতল করে দিলেন। এবং তারপরে তুমি লক্ষ্য করে দেখো যে তারপর যে ছবিটার, তার মধ্যে যে হালকা ভাব আসলেন, তার মানে একটা স্বপ্ন, ধ্যানমগ্নতা, তার মানে তাকে একটা আধ্যাত্মিক স্তরে উন্নীত করলেন, রিয়েলিস্টিক জায়গা থেকে। অন্যান্য দেশে সমস্ত, যখন দেশের কোনো ভাবনার মধ্যে দিয়ে কোনো নারীকে ব্যক্ত করা হয়, তখন তাদের অর্ধনগ্ন রূপ, তার বীরাঙ্গনা মূর্তি, তিনি করলেন না। তিনি শান্ত, কোমল, স্নিগ্ধ, স্নেহদায়িনী। 4টে হাত করলেন। 4টে হাতের মধ্যে তিনি কি রাখলেন? পুস্তক রাখলেন, ধানের শীষ রাখলেন, বুঝতে পেরেছ? এই যে রাখলেন, তিনি জপমালা রাখলেন, আর তাকে হালকা করে এমনভাবে করলেন যে পদ্ম পাতার উপরে তিনি ভেসে আছেন, জাতীয় জীবন। এবং তুমি চরণপদ্মটাকে, মানে তার পায়ের ভঙ্গিটাকে লক্ষ্য করবে, যেন পদ্মের মতো বিকশিত হয়ে আছে, এবং তার সার্কেলটা। এবার অবনীন্দ্রনাথ এই যে আঁকলেন, এই আঁকার মধ্যে যে রংটা দিলেন, সেটা ভারতবর্ষের চিরকালের ত্যাগের প্রতীক, স্নিগ্ধতা। অন্য জায়গায় বীরাঙ্গনা, স্নিগ্ধ, কিন্তু বলিষ্ঠতা, ঐশ্বর্য তার দেখতে পাচ্ছ কীরকম রয়েছে। এবং তার কেশবতী রূপ, এবং তার সঙ্গে সঙ্গে একটা সিঁদুর মনে হলো এখানে। রবীন্দ্রনাথ তো নিশ্চয়ই সিঁদুর বলেননি ওভাবে। যখন আঁকলেন, ওইখানে হচ্ছে সূর্যের যে উত্তাপ, আমাদের যে শক্তি, অন্তর্প্রেরণা, তাকে দিলেন। কিন্তু অত প্রখর করলেন না, মলিন না, অনেকটাই আমরা বলবো যে তার উপরে একটা কোথাও আবরণ রাখলেন, প্রখর না, কোমল রাখলেন, বুঝতে পেরেছ? মলিন নয়, তার উজ্জ্বল। তাহলে অবনীন্দ্রনাথের এই শিল্পের মধ্যে, এই ছবিটার মধ্যে বিদেশি আর্ট, বিদেশি ভঙ্গি তিনি ভালো জানতেন বলেই তো তাকে অতিক্রম করেছেন, তাকে বজায় রেখেই তাকে অতিক্রম করেছেন। আমরা বলি না, সমস্ত ব্যাকরণটা ভেঙে দিলেন। ঋত্বিক যখন সেই জাম্প শটগুলো করতেন, ঋত্বিকের সিনেমার মধ্যে যে সমস্ত ইয়েগুলো করতেন, আমরা মতো ব্যাকরণ তছনছ করে দিয়েছে।
আরে ব্যাকরণ তছনছ করবে কি করে? তুমি ব্যাকরণটা তছনছ করবে কি করে? শব্দের সিনট্যাক্স পাল্টাবে কি করে? ভাষার বাক্যের, যখন তুমি ব্যাকরণটা জানবে বলো। আসলে তছনছ করে দাও না, ব্যাকরণ ভেঙে দেওয়া না, ব্যাকরণকে অন্যরকম করে ফেলা, এটাও এক ধরনের রিকনস্ট্রাকশন। বুঝতে পেরেছ? তাহলে ব্যাকরণের ভিতরেও যে ফাটল আছে, সেই ফাটল দিয়ে প্রশ্ন। তাহলে এখনকার ভাবনাটার মধ্যে আমি যেটা বলতে চাইছি, যে ডিকনস্ট্রাকশনের মধ্যেও বলা, যেখানে বলো সেখানে হচ্ছে ভাবনা, প্রশ্ন, যুক্তি, তর্ক আর গপ্প, এটা থাকতে হবে। ফলত তোমার দেওয়া নেওয়াতে কোনো ব্যাপার নেই, দিবে আর নিবে, মিলিবে মেলাবে, তো এটা তো আমাদের স্বাভাবিক গতি। তুমি ভারতবর্ষের মানুষ হয়ে আজকে বলতে পারো যে তুমি কিছু নেবে না? তুমি যে রাগ সঙ্গীত করবে, যে রাগের গান করবে, সেটাও তো বিদেশি। একমাত্র বিশুদ্ধ এখন বলতে গেলে তো কীর্তন করতে হয় তোমাকে সারাক্ষণ। তোমার বাংলার যদি নিজস্ব সম্পদ থাকে বাঙালির, একেবারে নিজের, যার মধ্যে আর কিচ্ছু নেই, কেউ ছুতে পারেনি, মৌলিক কিছু, তাহলে সেটা তো কীর্তন। তুমি বাউলের মধ্যে তো সুফি ভাবনা আছে, সুফি সুর আছে, বোঝা যাচ্ছে? কিন্তু আমাদের রবীন্দ্রনাথ বলছে বিদেশি দ্রব্য আমরা নেব দেশীয় আধারে। পরের ছুরি কিনিতে গিয়া নিজের হাত কাটিয়া ফেলিব না। বুঝতে পেরেছ? এটা রবীন্দ্রনাথের কথা। ঠিক আছে? আচ্ছা, আর তো নেই স্যার। আমি হাঁপিয়ে গেছি। আগে বলো। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, আমরা এই থ্যাংক ইউ জানাচ্ছি আপনাকে যে এত সুন্দর করে পুরো সময় আমাদেরকে এরকম এঙ্গেজিং 2 একটা ঘন্টা বলতে বলেছিল, ক ঘন্টা বলে দিলাম? 2 ঘন্টার বেশি হয়েছে। তাও তো আমি আরো ভেবেছিলাম যে একদম ঋত্বিক, সত্যজিৎ, তপন সিংহ এগুলোও বলবো, হ্যাঁ, ওই সিনেমার পর্বটায় যাব, সে তো আর হ্যাঁ। হলোই না। স্যার ঠিক আছে, আমরা মানে আরো একটা আয়োজন করব আপনাকে ঠিক আছে, নিয়ে, এবং সেই পরে। দিন মানে নিশ্চয়ই ইয়ে হবে।